ইলেকট্রিক বিল দিচ্ছেন ইলেকট্রিক চুলার কারণে, আবার বিদ্যুৎ না থাকলে আবার আপনারা এলপিজির গ্যাস কিনছেন। 3 জায়গায় আপনারা টাকা খরচ করছেন। এলাকার মানুষের কি আয় বেড়েছে? এই এলাকার মানুষের বিগত 18 বছর কোন আয়ের ব্যবস্থা করেছে? আমাদের এলাকায় অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক শিল্প এলাকা আছে। আজকে আপনি যদি দেখেন একটা পরিসংখ্যান আজকে আপনাদের সামনে তুলে ধরি, আমাদের শ্যামপুর ঠিক আমার বাড়ির অপোজিটে কদমতলীতে রাজুকে শিল্প ইন্ডাস্ট্রি জোন, এখানে 42টি 2006 এসেছে 42টি টাইম ফ্যাক্টরি চালু ছিল। আর এখন কয়টি চালু আছে জানেন? মাত্র 18টি। মাত্র 18, অর্ধেকেরও বেশি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ক্ষতি হয়েছে কার? আমাদের এলাকার মানুষের, আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের শ্রমজীবী মানুষদের, আমাদের তরুণদের, আমাদের যুবকদের, আমাদের মেধাবীদের। বিগত 18 বছরে কোন কর্মসংস্থানের জায়গা তারা তৈরি করেনি। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করেছে নামে মাত্র দক্ষিণ সিটি কর্পোরেশন 9টা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে বসবাস করে আছে। ঢাকা 4 9টা সিটি কর্পোরেশন ওয়ার্ড দিয়ে গঠিত। আপনি যদি পুরান ঢাকায় যান, চকবাজার, লালবাগ, কোতোয়ালি, বংশা, আপনি ওইখানে গেলে দেখবেন কি সুন্দর খেলার মাঠ দেখতে পাবেন। আপনি সেখানে গেলে সিটি কর্পোরেশন যেভাবে আমাদের এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করার কথা ছিল, আমাদের এই নয়ডাওয়ানে দেখবেন না, কিন্তু আপনি পুরান ঢাকায় গেলে দেখতে পাবেন। আপনি কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের পারিবারিক সামাজিক বন্ধন যেখানে তৈরি হয়, যেখানে আমরা মিলিত হই, এই মিলিত হওয়ার কারণে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব হয়, যে বন্ধন তৈরি হয়, একে অপরের সাথে দেখা হওয়ার সুযোগ হয়, সেটা আমাদের এখানে দেখবেন না, আপনি পুরান ঢাকায় গেলে ঠিকই দেখবেন। আপনি আমাদের সন্তানরা স্কুল থেকে এসে কি করে? মোবাইলে বসে থাকে, আর না হলে রাস্তায় গিয়ে বসানো ছেলেদের আয়ত্তে চলে যায়। হয়তো মতামত সত্য হয়, আর কোন সমস্যা সেখানে কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, অথবা কিশোর গ্যাংয়ের নেতৃত্বে চলে যাচ্ছে। আপনি পুরান ঢাকায় যান, এই এলাকায় কোনো খেলার মাঠ, আমার শৈশবে আমরা অনেক খেলার মাঠ দেখেছি, কিন্তু গত 15 বছর যাবত এই এলাকার খালি জায়গা অপরিকল্পিত ভাবে ভরে সব বিল্ডিং করে ফেলেছে। আপনি পুরান ঢাকায় যান, সেখানে খেলার মাঠ দেখে। এই হচ্ছে নমুনা আমাদের এলাকার মানুষের জনসেবা। ঢাকা শহরের 15টি আসনের মধ্যে ঢাকা 4 সবচেয়ে বেশি অবস্থিত। এই এলাকার মানুষ কোন প্রকার সুবিধা এলাকার মানুষ ভোগ করে, তাদেরকে পদে এলাকার মানুষকে পদে সুবিধা বঞ্চিত করা হয়েছে। আজকে আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়ে উঠেছে। আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা চলাফেরায় কিশোর গ্যাংয়ের অত্যাচার, নির্যাতনে, তাদের হয়রানিতে তারা আমাদের অত্যন্ত শঙ্কিত থাকে, নিরাপদ দেয় আমাদের। আজকে পুলিশ প্রশাসন 5 আগস্টের পর থেকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, এখনো পর্যন্ত তাদের যে শক্তি, তাদের যে জনবল, সেটা তারা এখন পর্যন্ত পূরণ করতে পারে না। তার মানে গত 3টি নির্বাচনে এলাকার মানুষ, কোন ধর্মের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি, কোন বর্ণের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি। নারী, পুরুষ, কর্মজীবী কেউ তার নিজের ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে। এবং এই ভোটাধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম মুহাম্মদ বেগম খালেদা নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, এবং পরবর্তী সময়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নেতৃত্বে সফল হয়েছি। প্রিয় এলাকাবাসী, আজকে সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে একটি নির্বাচিত দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠানের সুবিধাটা এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস আছে। আচ্ছা বলেন তো, 8-10 দিন ধরে গ্যাস নেই, তিতাস গ্যাস কি আসছে আমাদের কাছে? আমরা যাওয়ার পর কোনো সমাধান করলাম। আমাদের অনেক এলাকায় ঘনবসতি হওয়ার ফলে যে কয়টি পানির পাম্প স্থাপন ছিল, বিএনপি না বলে যেগুলি জনাব সালাউদ্দিন আহমেদ করে গিয়েছেন, এরপরে কি এলাকায় আরেকটি নতুন পানির পাম্প স্থাপন করেছে? চলে বলবেন করছে কিনা? আজকে অনেক বাড়িতে, অনেক মহল্লায় সুপ্রিয় পানির অভাব। আজকে তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় অথবা বাড়ির সামনে গিয়ে তার পানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। মিথ্যা বলে আপনারা বলবেন আমার যেটা সত্য না, ঠিক আছে? আজকে এই যে সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠান, এই এলাকার মানুষকে কোনো সেবা দেয়, কারণ বিগত 18 বছর ওই চোর প্রধানমন্ত্রী, চোর রাষ্ট্রপতি, চোর এমপি, সাথে সাথে
চোর কাউন্সিলর এবং সাথে সাথে যত সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল তারাও একসাথে চুরি করেছে, দেশের মানুষকে সেবা দেয়, তারাও ব্যস্ত হয়ে গেছে। আজকে এই কারণে জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবে। কারণ সরকার যখন দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে তখন সরকারের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা আপনাকে আমাকে সেবা দিতে বাধ্য থাকবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে একটি দল যারা এই বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে তাদেরকে আমরা কয়েকজন ব্যতীত তাদের মুখ আমরা চিনি নাই। সব মিথ্যা বললে বলবেন এই এলাকার কথা বলছি, তাদেরকে আমরা চিনি। আজকে তারা নির্বাচনে যাবেন, আলহামদুলিল্লাহ আসেন, জনগণের কাছে আসেন। আজকে নির্বাচন শুরু হওয়ার আগে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা শুরু করেছে, বিভিন্ন ভাবে আমাদের নারীদেরকে এমন এমন শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে কথা বলছেন যেটা অত্যন্ত ঘৃণিত। আমি তীব্র নিন্দা জানাই। একটি ভণ্ড দল যে ইসলামী দল বলে আবার ইসলামী দলের সাথে জোট করে আবার ওই জোট থেকে ইসলামী দল ছুটে দেয়, যে দল ছুটে গিয়ে বলে আবার তারাই বলে এটা একটা ভণ্ড দল, এটা প্রতারক দল, এটা কোন ইসলামী দল। আবার ওই ভণ্ড দলের প্রধান আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতালয় নারীদের সাথে তুলনা করেছে। আমি তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি তার কথা, তার প্রতি ঘৃণা জানাচ্ছি। আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের কন্যা সন্তানরা ভোট কেন্দ্রে যেমন 12 তারিখ আপনারা ভোটের মাধ্যমে সেটা উপযুক্ত জবাব দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা শুনতে পাচ্ছি এলাকায় এলাকায় ওই ভণ্ড দলের কিছু মানুষের কাছে ন্যাশনাল আইডি কপি চাচ্ছে। কেন? আপনার তো ন্যাশনাল আইডি কপি চাওয়ার কথা না। ন্যাশনাল আইডি কাজে আপনার কি কাজ? আপনি যাবেন, আপনার ফ্ল্যাগ, আপনি লিফলেট দিবেন, ভোট যাবেন, আপনার কাজ শেষ। আপনি যাচ্ছেন, খাতা কলম নিয়ে যাচ্ছেন, হোমওয়ার্ক করছেন, আপনি ভোটার স্লিপ দিচ্ছেন, সেখানেও কি আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমাদের ভোটার স্লিপ কোনো আমাদের প্রতীক নাই, আমাদের কোনো ছবি নাই, শুধুমাত্র ভোটার নাম, ভোটার নাম্বার, ভোটারের সিরিয়াল, ভোটারের ঠিকানা, ভোটারের কেন্দ্র দেয়া। তাদের মধ্যে এত বড় বড় সংকটের শাসন চায় তারা। আচরণ বিধি কিভাবে লঙ্ঘন করছে দেখেন। ভোটার স্লিপে তাদের ছবি দিয়েছে, প্রতীকে তাদের ছবি দিয়েছে, সরাসরি আচরণ বিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছি, এখনো পর্যন্ত কি দেখলাম না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখলাম না। অথচ তারাই আবার মানুষের কাছে বলছে, মিডিয়ার কাছে বলছে যে তারা নাকি নির্বাচন নিয়ে শঙ্কিত। তারা ইতিমধ্যে বুঝে গেছে তাদের ভণ্ডামি সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেনে গেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। এই কারণে এখন নানান ভাবে এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য জাতি অধীরাম হয়ে বসে আছে, সেই নির্বাচনকে বিতর্ক করার জন্য নানান ভাবে মাঠকে বিতর্ক করার মতো বক্তব্য আজকে তারা দিয়ে বেড়াচ্ছে। আমরা জাতির জন্য আমাদের জান জীবন দিয়ে দিব। আমরা প্রমাণ করেছি 18 বছরে আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমাদের নেতা কর্মীরা প্রকাশ্যে বিএনপির ভেতরে ওই গুলির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা ছাত্রলীগের লঙ্ঘন করে যাই নাই, আমরা নিজের পরিচয় দখল করি নাই, আমরা বিএনপি করি, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানকে ধারণ করি, জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি। আমরা যুদ্ধ করেছি ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মতো, যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সশরীরে। আমরা যুদ্ধ করেছি বিএনপির মুখোশে, আমরা মুখোশ পাল্টিয়ে কোন আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে প্রিয় এলাকাবাসী, এই ধরনের বাটপার, প্রতারক, এই ধরনের ভণ্ড দল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এলাকাবাসী, আমি আপনাদের ছেলে, এই জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছি, গ্রেফতার হয়েছি। আমার বাবাকে গ্রেফতার করেছে, একসাথে আমাদেরকে জেলে রেখেছে, একদিনের জন্য দেখা করতে দেয়নি। গেটে একদিন যাওয়ার সময় একদিন দেখা হয়েছিল, সাথে সাথে আমাকে কাশিমপুর পাঠিয়ে দিয়েছিল এবং আমার বাবাকে এখানে রেখে দিয়েছিল। এবং আপনারা জানেন ওই জেলের ভিতরে তার মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে। তাকে পিজি হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছিল, মৃত্যু অবস্থায় তাকে হসপিটালে
হাসপাতালে নিয়ে গেছিল, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছে। অত্যাচার নির্যাতন নিপীড়নের সীমা আমাদের দলের নেতা কর্মীদের দুঃখ কষ্ট বেদনা সব মুছে যাবে যদি বাংলাদেশের মানুষ আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু তারপর সে নিজে দিয়ে বাংলাদেশে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবে। সেটার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়া যাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঝুঁকিতে ছিলাম। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আজকে আহ্বান জানাচ্ছি, কোনো গুজবে কান দিবেন না। ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন। আমরা আপনাদেরকে কোনো প্রভাবিত করতে চাই না। আপনার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন, যাকে আপনি আস্থায় রাখবেন তাকে আপনি ভোট দিবেন। আপনারা যাকে বিশ্বাস করবেন, যাকে হাতের নাগালে পাবেন, যার বাড়ি ঘর চিনেন, তাকে আপনারা ভোট দিবেন। আজকে অনেকেই আসছেন, বিগত 18 বছর আমরা দেখেছি এখানে তারা বিনাভোটের এমপিরা ছিল। এই এলাকায় তাদের কোনো নারীর কাম ছিল না। এলাকায় তারা সকালে আসছেন, বিকালে লুটপাট করে তাদের এলাকায় চলে গিয়েছেন। আজকে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অনেকে আসছেন, আপনাদের কাছে আসবে, আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাই আসুন, মানুষের কাছে তাদের পরিকল্পনা তুলে ধরুন। মানুষ পরিকল্পনা বিবেচনা নিয়ে, পূর্বের ইতিহাস বিবেচনা নিয়ে মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি করবে না, সেটা 12 তারিখে তারা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সেটা সিদ্ধান্ত জানিয়ে দিবে। আজকে প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই অত্র এলাকায় আমি 5ই আগস্টের পর থেকে আপনাদের ছেলে হিসেবে বারবার এখানে এসেছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের মতামত দিয়েছি। আমাদের মুরব্বীদের থেকে শুরু করে আমাদের আলেম সমাজ, আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা, আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন, আমার তরুণ যুবকরা এবং আমাদের এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যারা এলাকার অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রাখে, আমার শ্রমজীবী ভাই বোনেরা, আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের প্রত্যাশা পূরণে আমি দৃষ্টি অঙ্গীকার করেছি আপনাদের কাছে। আমি মনে করি এই দৃষ্টি অঙ্গীকার আপনাদের কথা, আপনাদের চাহিদা। আমি বলেছি এই দৃষ্টি অঙ্গীকার আমি যদি ঠিক মতো পালন করতে পারি, আমি রাত দিন পরিশ্রমের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে পারি, তাহলে এলাকার সমস্যা মানুষের প্রত্যাশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।